প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। ভিডিও শুরু করার আগে প্রথমেই প্রাপ্তি স্বীকার করে নিই, এর আগের ভিডিওতে যারা ফলো করেছেন তারা হলেন নিকোলাস নিকন এবং আয়েসমিনা খাতুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাঠশালা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারাও যারা এই ভিডিও দেখছেন বা যারা দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো। ফলো করলে পরে পরের ভিডিওতে তোমাদের নাম ঘোষণা করা হবে। চলো ভিডিও শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেল এবং পাঠশালা ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। দেখো, বইয়ের পাতা খোলাই আছে, দেখতেই পাচ্ছ। খোঁজা খিজির উৎসব, বিনয় ঘোষ। আজকে এই পাঠটা পড়ে তোমাদের ব্যাখ্যা করে শোনাবো। তার আগের পাঠটা ছিল মরশুমের দিনে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখেছো, অনেকেই দেখেছো। তো মরশুমের দিনে কি তোমরা জেনেছো না? গ্রাম বাংলার মাঠঘাট ব্রতকথা সম্পর্কে। আর এই সঙ্গে জেনে যাও, এই যে নবাবী আমলের, মুর্শিদাবাদের যে নবাবী আমলের একটি উৎসব, সেই উৎসবের কথা। তো গ্রাম বাংলারই একটা উৎসব, এটা হচ্ছে নবাবী আমলের খোঁজা খিজির উৎসব। এই উৎসবটা কি, চলো পড়ে দেখা যাক। ভোরবেলা এবং মধ্যরাত্রে নবাব প্রাসাদের থেকে বাদ্যসঙ্গীতের সুর ভেসে আসে কানে। অতীতের নবাবী আভিজাত্যের রেশ এই সুরের মধ্যে অনুরণিত হয়ে ওঠে। তাহলে ভোরবেলা এবং মাঝরাতে, ভোরবেলা এবং মধ্যরাতে কি হয় না, নবাব প্রাসাদের থেকে, অর্থাৎ নবাবের যে প্রাসাদ, সেইখান থেকে একটা বাদ্যসঙ্গীতের সুর ভেসে আসছে। অতীতের নবাবী আভিজাত্যের রেশ, মানে সেই সুরের মধ্যে নবাবী আমলের যে বড়লোকিপনা বা বিলাসিতা, সেটাকেই বলছে আভিজাত্যের রেশ, এই সুরের মধ্যে অনুরণিত হয়ে ওঠে। অর্থাৎ সেই সুরের মধ্যে যেন সেইটাই পরিষ্কার করে বার্তা দিতে চায় যে এইটা হচ্ছে নবাবী আমলের, সেই হচ্ছে আভিজাত্যের একটা সুর। নাগড়া, ঢোল, কারানাকারা সহযোগে সিঙা, সানাই ইত্যাদি সুরের মিশ্রণ একটা করুণ বিষণ্ণ রাগিণীতে ধ্বনিত হয়ে বাতাসে তরঙ্গায়িত হতে থাকে। এই যে নাগড়া, ঢোল, কারানাকারা, এগুলো সব হচ্ছে বাদ্যযন্ত্র এবং সিঙা, সানাই, এইটাও বাদ্যযন্ত্র। এই যে একসাথে এই সুরগুলো মিশে গিয়ে একটা বিষণ্ণ রাগিনী, রাগ মানে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন পার্ট আছে, রাগ আছে, যেমন ভৈরব রাগ আছে, ইমন রাগ আছে, মল্লার রাগ আছে, সেই রকম রাগিনীও অনেক আছে। এগুলো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত যারা শেখে তারা অবশ্যই এগুলো জানে। তো সেই বিষণ্ণ রাগিনীতে ধ্বনিত হচ্ছে বাজছে, আর বাতাসে সেইটা তরঙ্গায়িত, মানে ঢেউয়ের মতো খেলছে। সেই সুর তরঙ্গে অতীতের নবাবী আমলের স্মৃতি ভাগীরথীর বুকে জেগে ওঠে, আবার ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যায়। তাহলে এই সুর যেন মনে হচ্ছে অতীতকালের যে নবাবী আমলের যে স্মৃতি, সেই ভাগীরথীর বুক থেকেই যেন জেগে উঠছে, আবার সেই ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যাচ্ছে, মানে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নবাব প্রাসাদের এই সুরের মতো মুর্শিদাবাদের দু একটি উৎসব আছে যা আজও নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এরকম একটি উৎসব হলো খোঁজা খিজির বা বেরা উৎসব। তাহলে এই খোঁজা খিজির উৎসবটাকেই বেরা উৎসব বলে চলিত কথায়। বেরা উৎসব ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। ভাদ্রে ভরা নদী ভাগীরথী উৎসবের সুবিস্তৃত প্রাঙ্গণ, এই জলময় প্রাঙ্গণ আলোর ভেলায় ও ছোট বড় জলযানে আলোকময় হয়ে ওঠে। ভেলা ও জলযান নির্মাণ এবং তাদের কাজ উৎসবের অনেক আগে থেকেই কারুশিল্পীরা করতে থাকেন। এখানে একটা কথা বলে দিই, এই যে খোঁজাখিজির উৎসব, এইগুলো একটা ভেলা তৈরি করা হয়। ভেলা বলতে আমরা গ্রামেগঞ্জে যারা থাকি তারা অবশ্যই জানি, বন্যার সময় যখন গ্রামেগঞ্জে জল ঢুকে যায়, আমরা কি করতাম ছোটোবেলাতে, কলা গাছ কেটে সেইগুলো ওই বাঁশের কঞ্চি দিয়ে দুটো কলা গাছ কেটে চারটে বড় বড় গুঁড়ি তৈরি করলাম। সেই গুঁড়িগুলো হয়তো 2 থেকে 2.5 ফুটের, সেখানে আবার ওই কঞ্চি দিয়ে জুড়ে দেওয়া হতো। জুড়ে দিয়ে তার উপরে চেপে আমরা ওই বন্যার সময় ওতে চেপে স্নান করতাম। আর ঠিক সেইটাকেই বলা হচ্ছে ভেলা। তো সেই রকম ভেলা তৈরি করা হতো এবং সেই ভেলার উপরে একটা
খুব কারুকার্য করা নকশা, ডিজাইন, লাইটিং এই সবগুলো করা হতো। সেইটাকেই বলা হচ্ছে খোজাখিচির উৎসব বা বেড়া উৎসব। তো এই ভেলা তৈরি যে সে কিন্তু করতে পারবে না, এর জন্য আলাদা কিন্তু শিল্পী ছিল। তো মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ একটি বড় নির্মাণ কেন্দ্র। বাঁশ ও কলা গাছ নির্মাণের প্রধান উপাদান। বাঁশ ও কলা গাছ এইটা নির্মাণের জন্য, এই ভেলাটা নির্মাণের জন্য প্রধান হচ্ছে উপাদান, আমি যেটা বললাম। এবার গ্রাম অঞ্চল থেকে তোমাদেরকে ছবিতে একটুখানি দেখালে ভালো হয়। দেখো এইরকম ধরনের কিন্তু গ্রামগঞ্জে ভেলা তৈরি করা হতো। গ্রাম অঞ্চল থেকে এই সব উপাদান সংগ্রহ করা হতো। বাঁশ থেকে জাফরি, ছেঁচা, চালি প্রভৃতি তৈরি করা হয়। এবার এই বাঁশ থেকে জাফরি মানে হচ্ছে জানালায় সরু সরু বাঁশগুলোকে কেটে কেটে ডিজাইন করে একটা জানালার আকৃতি আকারে ছোট ছোট জাফরি তৈরি করা হতো। ছেঁচা মানে বাঁশকে থেতো করে রোদে শুকিয়ে নিয়ে সেইগুলোও ডিজাইন হিসাবে কাজে লাগানো হতো। চালি প্রভৃতি তৈরি করা হতো। নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর এই ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমে করে আসছেন। তাহলে বুঝতেই পারছো যে সে কিন্তু করতে পারবে না। সেকালের মহরম ও খোজাখিচির উৎসব উপলক্ষে কুশলী শিল্পীদের নিয়োগ করা হতো, মানে যারা এই সব কাজে দক্ষ তাদেরকে নিয়োগ করা হতো। অভ্রের পাত দিয়ে তৈরি আলো চিত্রিত করার জন্য ব্যবহার করা হতো, যাতে আলো চিত্রিত করার জন্য, মানে যাতে ঝলমল করে আর কি। চিত্রণের কাজে শত শত শিল্পী নিযুক্ত হতেন, মানে এই কাজেতে শত শত শিল্পী ব্যবহার করা হতো, তার মানে তারাও কত কাজ পেত ওই কাজ করেই। ভেলা ও জলযানগুলিকে বহু বর্ণের দীপালোকে সাজানো বেশ উচ্চাঙ্গ শিল্পীদের কাজ ছিল। অর্থাৎ যারা একদম নিখুঁত যারা শিল্পী, সেইখানেতে ওই আলোকসজ্জাটা, তখন তো আর ইলেকট্রিক বা ব্যাটারি এসব কিছু ছিল না, তবুও ওই যে প্রদীপের আলোতেই আলোকিত করতো, সেইটাও একটা বিশাল কাজ ছিল। কলা গাছ জলে ভাসিয়ে তার ওপর বাঁশ, বাখারি, ছেঁচা, চাটাই দিয়ে মিনার বা তরুণ, গম্বুজ, নিশান, দুর্গ ইত্যাদি কাঠামো তৈরি করার মানে চলতো। তাহলে কীরকম হতো না, ওই ভেলার উপরে বাঁশের কখনো গম্বুজ আকৃতি তৈরি করা হতো, কখনো মিনারের মতো তৈরি করা হতো, এই রকম ধরনের কিছু একটা ডিজাইন তৈরি করা হতো। নানা রকম রঙিন কাগজ, অভ্র, রাংতা ইত্যাদি দিয়ে জলযানগুলিকে মুড়ে দেওয়া হতো, যাতে ওই বাঁশ, বেখারি এগুলো যাতে না দেখা যায়। বুঝতে পেরেছো? রঙিন কাগজ দিয়ে এগুলো মুড়ে দেওয়া হতো। রূপালী আচ্ছাদনে আবৃত কৃত্রিম ঝাড় লণ্ঠন জলযানে ঝুলিয়ে দেওয়া হতো। তাহলে জলযানের ভেতরেতে কৃত্রিম ঝাড় লণ্ঠন ঝুলিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে উৎসবের বিশেষ দিনটি যত এগিয়ে আসতো, লোকের ঔৎসুক্য বাড়তে থাকতো। মানে লোকের মধ্যে একটা আনন্দ, এই আসছে আমাদের যেরকম মনে হয় যে পুজো আসছে, দুর্গা পুজো আসছে, হ্যাঁ, তো সেই যে আসার যে মুহূর্তগুলো, সেইগুলোকেই বলা হচ্ছে ঔৎসুক্য। হ্যাঁ, মানে উৎসুক হয়ে আছি যে কখন সেই দিনটা আসবে, কবে ভাদ্রের শেষ বৃহস্পতিবার আসবে এবং ভাগীরথীর ভরা বুক আলোয় আলোকিত হয়ে উঠবে। হাজারদুয়ারি প্রাসাদের সামনে তোপখানার ঘাটে নবাব বাড়ির উত্তরে প্রায় মাইল 2 দূরে মহিনগড়ের নিচে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রাখা হতো। তাহলে ভেলা কোথায় সাজিয়ে রাখা হতো না, হাজারদুয়ারি প্রাসাদের সামনে যে তোপখানা ঘাট আছে সেইখান থেকে প্রায় মাইল 2 দূরে মহিনগড়ে, সেখানে সব ভাগীরথীর জলে ভেলা পরপর সাজিয়ে রাখা হতো। তোপখানা থেকে কামান দাগার সঙ্গে সঙ্গে এই বেড়ার ভেলা ভাসানোর সময় ঘোষিত হতো। অর্থাৎ ওই যে তোপখানা আছে, তোপ মানে হচ্ছে কামান, সেইটাতে যখনই বাস্ট করা হবে তখনই একটা মানে সবাই ভেবে নেবে যে এইবারে ভেলাগুলোকে ভাসানো হতো। লালবাগ থেকে মহিনগড় পর্যন্ত গঙ্গার তীর আলোয় আলোকময় হয়ে হয়ে কি অপূর্ব দৃশ্য রচনা করত নবাবী আমলে, তা আজকের উৎসবের দৃশ্য দেখেও কল্পনা করা যায়। তোপখানা থেকে কামান দাগা হলে ভেলার দড়ির বাঁধন কেটে দেওয়া হতো। নৌবহরের মতো ভাগীরথীর তরঙ্গভঙ্গে ভেসে যেতে থাকে। এই সময় মতিমহল থেকে বেশ বড় একটি জৌলুসের অনুগামী হয়। সুসজ্জিত হাতি, ঘোড়া, উট, অশ্বারোহী ও পদাতিক, এগুলো সব সৈন্যদের। জলযানগুলিও মন্থর গতিতে চলতে থাকে এবং তার তালে তালে বাজনা বাজতে থাকে। তাহলে এই উৎসবকে ঘিরে সবার মধ্যেই একটা আনন্দ উন্মাদনা থাকে। সেকালের সদাগরি ডিঙার মতো কয়েকটি
মকরমুখ নৌকাও দেখা যায়। তার উপরে 4 চালা বাংলো। জলদেবতা খাজা খিজিরের স্মরণ উৎসব এই বেড়া উৎসব। তাহলে বেড়া উৎসবটা কি বা খোজা খিজির উৎসবটা কি? না, জলদেবতা হচ্ছে খাজা খিজিরের স্মরণ উৎসব। বাংলার রাজধানী মুর্শিদাবাদে এই উৎসবের উৎপত্তি হয়নি, মোগল আমলেই হয়েছে। মোগল আমল মানে মুঘল সম্রাটদের আমলে এই উৎসবটা হয়েছে, কারণ রাজধানী ঢাকাতেও এই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হতো। বাঙালি হিন্দু সদাগরের বাণিজ্য যাত্রার নানান রকমের উৎসব অনুষ্ঠানের বিবরণ মধ্যযুগের সাহিত্যে আছে। বাংলার মন্দিরের পোড়ামাটির ভাস্কর্য তার নিদর্শন পাওয়া যায়। এই হিন্দু উৎসবের সঙ্গে বেড়া উৎসব মিলিত হয়ে নবাবের পোষকতায় এক অভিনব রূপ ধারণ করেছে, বিশেষ করে বাদ্য, চিত্ত, আতশবাজির সংমিশ্রণে। বাংলার কুশলী মুসলমান লোকশিল্পীদের দান এই উৎসবের স্মরণীয়, এবং তাদের অভাব ছিল না মুর্শিদাবাদে। তাহলে এই হলো খোজাখিজির উৎসব সম্পর্কেটা অবশ্যই তোমরা জেনেছো। এবার কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের হাতে কলমে যদিও নেই, কিন্তু তবুও এখান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা